দেখুন, বাংলা একটা কথা আছে, কুম্ভীরাশ্রু, মানে সহজ বাংলায় কুমিরের চোখের জল। কাল নিউজ চ্যানেলগুলো যারা দেখেছেন তারা একবার মর্মে মর্মে বুঝেছেন এই জোর করে কান্না বা আবেগহীন চোখের জল কাকে বলে। যারা এই কদিন আগেও আশীষ বন্দ্যোপাধ্যায়কে বকটুইয়ের আসল নায়ক বা দুর্নীতিগ্রস্ত বলতেন, তারা দরাজ হাতে একেবারে সততার সার্টিফিকেট দিচ্ছেন আর ওই কুম্ভীরাশ্রু ঝরাচ্ছেন। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন এক্ষেত্রেও অনুব্রত মণ্ডল। কে বলবে যে তার মস্তিষ্কে অক্সিজেন কম যায়? যে অনুব্রত মণ্ডল আশীষবাবুকে পাশে বসিয়ে অপদার্থ বলেছিলেন প্রকাশ্যে, নেতা কর্মী মিডিয়া সবার সামনে, তারপরেও সেদিন কিভাবে আশীষ ব্যানার্জি এই অপমান সহ্য করে তৃণমূলে থেকে গেছিলেন সেটাই একটা বিস্ময়। তিনিও একেবারে আবেগে থরথর হয়ে প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আমি প্রথমে দেখব যে রবিবার ঠিক কী বলেছিলেন অনুব্রত মণ্ডল। আশিসদার কোনো শত্রু ছিল না, আশিসদা খুব ভালো লোক ছিল। টিআর দিয়ে আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছিল। উনি ভালো লোক ছিলেন। এখনো পর্যন্ত তার নামে কোনো থানাতে অভিযোগও নেই, কিচ্ছু নাই। সেটা তো সোশ্যাল মিডিয়ায় করেছে ভাই, নোংরা নোংরা ভাষা বলেছে। এবার আসুন এর পাশে রাখি একজন অধ্যাপককে, একজন মাস্টার মশাইকে কত কী সহ্য করতে হয় রাজনীতিতে এলে তার জলজ্যান্ত একটা উদাহরণ। সেই দোর্দণ্ড প্রতাপ কেষ্টমণ্ডল 2020 সালে 9ই অক্টোবর কিভাবে, কি ভাষায় সবার সামনে অপমান করছেন আশীষ বন্দ্যোপাধ্যায়কে, প্রকাশ্যে সবার সামনে বলছেন অপদার্থ। দেখুন। হারলেন কেন? আমার বর্তমানে 100 ভাগের মধ্যে 40%ও কাজ হয়নি ঢালাই রাস্তা। এখনো পর্যন্ত আমার গ্রামে একটা ঢালাই। পঞ্চায়েতটা কাদের? পঞ্চায়েতটা তৃণমূলের। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি। তো কথা বলছো কেন তো তুমি? ওই তো প্রধান, তাহলে প্রধানকে তুমি দায়িত্ব দিচ্ছ কেন? তাহলে ওর কথা আমি শুনবো কেন? আমি তো অঞ্চল প্রেসিডেন্টের কথা শুনবো, কেন প্রধানের কথা শুনবো? এবার আসবো প্রসূনবাবুর কাছে। রাজনীতি যে কত বিচিত্র সঙ্গী জোগাড় করে দেয় দেখুন। এই অনুব্রত মণ্ডল এবং আশীষ ব্যানার্জি দুজনেই শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূল ছেড়ে প্রসূনবাবুদের সঙ্গে গেছিলেন। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কি তৃণমূলের দুই শিবিরের একটা অভ্যন্তরীণ টানাপোড়েন, সেটাও কি কোনো ফ্যাক্টর ছিল? প্রথমেই প্রয়াত প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এবং ডেফিনেটলি তার মৃত্যু পলিটিক্সের ক্ষেত্রে অনেকগুলো রেলিভেন্ট প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এতক্ষণ আমি আলোচনাটা শুনছিলাম এবং যে নির্যাসটা বেরিয়ে আসছিল সেটা আমার মনে হচ্ছিল প্রথম থেকেই আশীষবাবুর মৃত্যু ওই 1775-এ স্যামুয়েল জনসনের একটা উক্তিকে জাস্টিফাই করে দেয়। উক্তিটাতে স্যামুয়েল জনসন অরিজিনালি বলেছিলেন যে পেট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। ওভার এ পিরিয়ড অফ টাইম কি হলো, মানুষ আর পেট্রিয়টিজম কথাটা রাখলো না, বললো পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। তো আলটিমেটলি পলিটিক্স বিকেম দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউন্ডারস। এবং সেখানে যারা সেন্সিটিভ বা ভালো মানুষ, তাদের যে সমস্যা তৈরি হয়, মেন্টাল তৈরি হয়, সেটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য এক্সাম্পলস হচ্ছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। এখন এখানে একটা প্রশ্ন আছে, আশীষ বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আমি সত্যি কথা চিনতাম না। আমি চিনি এমন কিছু অধ্যাপককে যাদের সাথে ওনার যোগাযোগ ছিল। ভদ্রলোক বাংলার অধ্যাপক ছিলেন, তাই তো? আমার এক পরিচিত অধ্যাপককে উনি বলেছিলেন, তিনি বাইরের লোক, বীরভূমে চাকরি করেন, বলেছিলেন যে তুমি জানো যে হাঁসুলি বাঁধের উপকথাটা কোথায় লেখা হয়েছিল? তুমি যদি সময় পাও একদিন বলো, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। আজকে ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে খুব রেয়ার যে একজন পলিটিশিয়ান অতগুলো পোস্ট হোল্ড করেন, এতবারের বিধায়ক, মন্ত্রীতন্ত্রী ছিলেন, তিনি তখনও হাঁসুলি বাঁধের উপকথা রোমান্টিসিজমে মজে থাকেন। এইটাই একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, এটা প্রবলেম। বুদ্ধবাবু দুঃসময় কেন লিখতে গেলেন? বুদ্ধবাবু ছাড়া দুঃসময় কেউ লিখতেন না। কারণ হচ্ছে বুদ্ধবাবু এগেন আর একটা আশীষ বন্দ্যোপাধ্যায়ের খুব বড় ফরম্যাট, সেন্সিটিভ। বেরিয়ে গেলেন, না চোরেদের ক্যাবিনেটে থাকবো না, পারলেন স্টে করতে। পলিটিক্যাল গ্লু আঠা তাকে টেনে আনলো। আপনি বলবেন বুদ্ধবাবু পার্ট অফ করাপশন ছিলেন? কোনোদিন বলবে না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে
যে আপনি বেরিয়ে গিয়ে ফিরে এলেন কেন বুদ্ধবাবু? তার মানে কি আবার কিছু এলো, কিছু প্রতিশ্রুতি পেল? আসলে এই আলোচনাগুলো কি হয়েছে, পলিটিক্সকে জেনারেলাইজ করে ফেলার একটা সাবঅল্টার্ন টেন্ডেন্সি। মৃত্যুর পরে মানুষকে সত্যি মানে কত কিছু শুনতে হয় দেখতে, আপনি যেটা বলছিলেন। আমি জানি বুদ্ধবাবু যখন নন্দীগ্রাম হলো, গোটা পশ্চিমবঙ্গে না হলেও একটা বড় অংশে বুদ্ধবাবুর ছবি দিয়ে লেখা থাকতো ছি বুদ্ধ, ছি, আর রক্তের দাগ। আর রক্তের দাগ। একটা মিছিল বেরিয়েছিল, মনে হয় ড্রাকুলার মতো বুদ্ধবাবু রক্ত। ডিজার্ভ করতেন। একদম। আর যেদিন বুদ্ধবাবু মারা গেলেন, আমি দেখছিলাম, আমি যাইনি, আমার সাথে সেই লেভেল আলাপও ছিল না, প্রত্যেকটা দলমত নির্বিশেষে মানুষ যেভাবে ভেঙে পড়লেন যে সত্যি ওনার মতন কোনো সজ্জন ব্যক্তি ছিল না, নন্দীগ্রাম কোনোদিন হয়ইনি। তো এই অ্যামনেসিয়াটা হচ্ছে, এটাকে না আবার আপনি ডিসকার্ডও করতে পারবেন না। যে বলছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী, উনি একজন সাংসদকে দলে নিয়েছেন, তাকে আগে উনি কিছু একটা বলেছিলেন, এখন বলছেন, আমি টার্মগুলো উচ্চারণ করতে পছন্দ করি না। এটার মধ্যে আপনি যদি আমাকে স্ট্রিক্টলি জিজ্ঞাসা করেন, আমি খুব একটা দোষ দেখি না। কারণটা হচ্ছে রবীন্দ্রনাথের আশ্রয় নিই, লোক ধর্ম রাজধর্ম এক নহে পিত, দুর্যোধন করেছিলেন। রাজধর্ম যখন পালন করে, পলিটিক্স একটা রাজধর্ম। আপনি দেখবেন বিজয় বহু লোক ধর্ম আর রাজধর্ম খুব আলাদা হলে যেখানে টান পড়ে সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। একদমই তাই। বিশ্বাসযোগ্যতায় টান পড়ছে বলে আপামর জনসাধারণের পলিটিক্স তো একটা, দেখুন পলিটিক্স ছিল, আছে, থাকবে। মানুষের মধ্যে পলিটিশিয়ান বলতে জেনারেলি যে পারসেপশন তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে কোথাও ক্ল্যারিটি নিয়ে এটা বলা হচ্ছে না। ইউ ডোন্ট এক্সপেক্ট সার্টেন থিংস ফ্রম এ পলিটিশিয়ান। পলিটিশিয়ানদের প্রাথমিক কাজ হচ্ছে এটা ক্লিয়ার করে দেওয়া, ইউ ডোন্ট এক্সপেক্ট সার্টেন থিংস ফ্রম মি বিকজ আই এম এ পলিটিশিয়ান। কিন্তু তার মধ্যে অনেস্টিটা যোগ করলে তো ভারী মুশকিল। না, মানে আমি বলছি যে দেখুন 4 মাস, আমি ডেটটাও আমার মনে আছে, মার্চ মাসে আমি একজনকে স্মাগলার বলছি, আর তারপরে দেখা যাচ্ছে 4 মাসের মধ্যে আমার দল তাকে দলে নিচ্ছি, শুধু সর্বোচ্চ আইনসভায় পাঠাচ্ছি। প্রকাশ সম্পর্কে উনি বলেছিলেন, প্রকাশকে ব্যক্তিগত সামান্য চিনি, অ্যাটাকটা হয়তো একটু অ্যাগ্রাভেটেড অ্যাটাক ছিল আমি বলছি, কিন্তু অ্যাটাক পলিটিক্সে হয়ে যায়। আমি বলেছিলাম আগের দিন বলছিলাম, নরেন্দ্র মোদীর একটা বক্তব্য আমরা শুনেছিলাম যে এসব চুনাवी বুখার হ্যাঁ, চুনাও কে বাদ উতর যাতা হ্যাঁ। চুনাवी বুখার পলিটিক্যাল না কিছু ফিভার থাকে, সেখানে এটা হয়ে যায়। বিজয় বহুগুণা, হরিশ রাওয়াত, দুজন লোক কমনওয়েলথ গেমসের পরে পরপর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সাকসেসিভলি 12 এবং 14 উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার হলেন। পাবলিক মেমোরি ওয়াজ সো শর্ট, দুজনেরই কিন্তু করাপশন চার্জেস ছিল, দুজনেরই অলমোস্ট। তো পয়েন্টটা হচ্ছে কামিং ব্যাক টু আশিস বন্দ্যোপাধ্যায়, এখানে দুটো প্রশ্ন উঠে এসছে। তরুণজ্যোতি খুব একটা রেলিভেন্ট নাম বলেছেন, আমিও বলতাম এই নামটা, সৌমেন, তাকে সৌমেন পান্ডা বলা হয়। এই সৌমেন পান্ডা তারাপীঠ মন্দিরটাকে অলিখিত কন্ট্রোল করেন। আপনি বলেন তারাপীঠ মন্দিরের সাথে টিআরডি এর কি সম্পর্ক? খুব ক্লোজ সম্পর্ক আছে একদম। যখন ইভেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এর মধ্যে ওভাবে ড্রাগ করছি না, ওই চিপ পলিটিক্স কিন্তু আমার পোষায় না। যখন উনি যেতেন, এই সৌমেন পান্ডা কিন্তু ফ্রন্ট লাইনে থাকতেন, কেউ বারণ করতো না। আমার পয়েন্টটা হচ্ছে প্রশাসনও তো ছিল। আজকে আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান ছিলেন, এক্সিকিউটিভ অফিসারটাকে এসডিও। যদি এই লজিকে আমরা আসি যে কোনো একটা অথরিটির, এইচডিএ হোক, এজে হোক, বহু ডিএ হয়ে গেছে এখন, তার প্রত্যেকটা ভাইকারিয়াস রেসপন্সিবিলিটি চেয়ারম্যানের আসে, তাহলে সেই সেন্সে প্রত্যেকটা জেলা পরিষদের দুর্নীতি ডিএমের ঘাড়ে আসবে। সেই সেন্সে প্রত্যেকটা এই টিআরডিএ দুর্নীতিতে কোনো এসডিওর জেলে যাওয়া বাকি থাকা উচিত নয়, কারণ আলটিমেটলি এক্সিকিউটিভ অফিসার কিন্তু এসডিও। প্রত্যেক পৌরসভাতে ইও থাকে, এক্সিকিউটিভ অফিসার, দমদম সাউথ দমদমেও আছে, শুড বি সেন্ট ব্যাক টু দ্য জেল। পয়েন্টটা হচ্ছে এই সিলেক্টিভ টার্গেটিং, কাকে ধরবো আর কাকে ধরবো না, এই ব্যাপারটা হচ্ছে পলিটিক্সের ইন্ট্রিনসিক ফ্যাক্টর হয়ে গেছে, যার জন্য মানুষ কোনো একটা জায়গায় পলিটিশিয়ানদের মনে করছে এদের বোধহয় শিক্ষার দীক্ষার অভাব ঘটছে। এই জায়গাটা কাটিয়ে ওঠা প্রয়োজন। আশিস বন্দ্যোপাধ্যায় এই সিলেক্টিভ ধরাটা তো আপনাদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ, যে আপনাদের শিবিরে গেলে আপনাদের বাঁচিয়ে অন্যদের ধরা হচ্ছে। আপনি দেখুন এতক্ষণে আলোচনায় একাধিকবার সেই ইঙ্গিত প্রদীপ্ত দিয়ে আমি আপনাকে দুটো এক্সাম্পল দিই। প্রিয়া পাল আমাদের সকল শিবির, আমরা শিবির বলছি না, তার নামে হাওড়া সাঁকরাইল থানাতে 2021 সালের একটা মামলা এফআইআর হয়েছে। তরুণজ্যোতি রয়েছেন, উনি হাইকোর্টের অ্যাডভোকেট, আমারও ল নিয়ে কাজকর্ম। বিশ্বাস করুন, কোনো অফেন্স যদি 2023-এর আগে কনস্টিটিউটেড হয়, যদি কেসটা আপনি এখন করেন তারপরে বিএনএসএ করতে হবে, ট্রায়ালটা যদি করেন বিএনএসএ করবেন। যদি উদাহরণগুলো একদিকে জাভেদ খান বহুবার বলেছেন, আমি বলে দিচ্ছি, হাত দিয়ে দেখাচ্ছে, তিনটে एग्जांपल দিয়ে দিচ্ছি। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সই টাকা, আমার তিনটে एग्जांपल। এখনো পর্যন্ত সাঁকরাইল থানার ওসি আইপিসিতে কেস করেছে, মানে রেসিডেন্ট কেস করেছে।
ওল্ড কেস আইপিসি দিয়ে হবে নাও করতে পারে। না, old case নাম্বার as টু per হচ্ছে IPC দিয়ে হবে। ওল্ড ফ্রেশ কমপ্লেন করেছে। নাম্বার টু হচ্ছে সমর মুখার্জি সেম দিনে সকল আমাদের শিবিরের তাকে থানায় ডেকে পাঠিয়ে বলা হলো, যাকে অনেকেই বলেছেন যে তিনি সৎ, তাকে ডেকে পাঠানো হলো। একই সঙ্গে আপনার সমর মুখার্জি হলো, প্রিয়া পল হলো, মানে পরপর ব্যাক টু ব্যাক আপনি যেটা বললেন যে আপনাদের শিবিরে এলেই সবাই এরকম কিছু হচ্ছে না। কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটাই কথা আমি বলবো, টিআরডি এর ক্ষেত্রে এই সৌমেন পান্ডা বা সৌকুমার পান্ডা বা সুকুমার মুখার্জির কি ভূমিকা ছিল তা সেটা দেখা উচিত, সামনে আসছে না। চিন্টু ভগত ওখানকার পৌরসভার চেয়ারম্যান ছায়া সঙ্গী, কোনো পিকচার এই মুহূর্তে নেই চিন্টু ভগত। হি শুড বি ব্রট ইন টু দিস থিং। টেন্ডার যেটা টিআরডি এর হতো সেটা কোথাও ক্যালকাটা থেকে রিমোট কন্ট্রোল হতো কি না সেটাকে কিন্তু খতিয়ে দেখা দরকার আছে। আমাদের এলওপি একটা চিঠিও করেছেন যে এই সেন্ট্রালাইজড কোনো রিমোট কন্ট্রোল ছিল কিনা খতিয়ে দেখা দরকার আছে। সুতরাং এই পুরো এবং কালকে থেকে একটা জিনিস খুব বাজে লাগছে শুনতে, উনি আত্মহত্যা করেছেন, অনেক পলিটিক্যাল লোক বলতে শুরু করলেন, আরে ভাই আনন্যাচারাল ডেথ মে বি হোমিসাইডাল, মে বি সুইসাইডাল, আপনার কন্টিনিউয়াস নট না ডিসকন্টিনিউয়াস নট, আপনার কি লিগেচার মার্ক আছে না দেখে বলে যাচ্ছে অস্বাভাবিক। যদি আমি ধরে নিচ্ছি সুইসাইডাল, যদি হোমিসাইডাল বেরিয়ে যেত কোথায় মুখ লুকোতে? না, এটা আমি ওর সঙ্গে একমত যে এটা তো আমাদের বঙ্গ সমাজের সমস্যা, যে কোনো ঘটনা হলেই ওপর থেকে সেটা মন্তব্য এবং সিদ্ধান্ত হয়ে যায়। তারপরে উনি প্রাক্তন আইপিএস বলে বলছেন, আমি বলছি পুলিশের আর তদন্ত করে আপনি শুনলে মনেই হবে না যে পুলিশের আর তদন্ত করার কিছু বাকি আছে। হ্যাঁ, খালি তোমার এখানে আমি শুধু একবার যেহেতু উনি হাসুলি বাকের উপকথা বললেন, আমি বলছি যে তার শেষ পাতায় আছে তারাশঙ্কর লিখছেন, চন্দ্রসূর্যি যতকাল তারপরেই তো শেষ নাই, কিন্তু কালকে যে মানুষটা নিজেকে শেষ করলেন বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে, তাকে ঠিক কোথায় আটকে গেলেন, কোথায় এই ঘটনার জন্য কি কোনটাকে দায়ী করবেন তা নিয়ে অবশ্য প্রসূনবাবুর দল একেবারে স্পষ্ট একটা চিঠি আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি মুখ্যমন্ত্রীকে তদন্ত চেয়ে চিঠি লিখেছেন। হ্যাঁ, লাস্ট কথা সেটা হচ্ছে সুইসাইড আমরা জানি যতটা আমরা দেখেছি লাইফে, সেটা হচ্ছে ইমিডিয়েট ইম্পালস লাগে। এখন এক মাস আগে একটা ঘটনা ঘটেছে দেখানো হচ্ছে, হতে পারে কেউ ক্যারি ফরওয়ার্ড করেছে তার মেমোরিকে, হতে পারে যেটা বলা হচ্ছে তার কাছে কোনো ইমিডিয়েট থ্রেট কলস ছিল কিনা, হোয়াটসঅ্যাপ ছিল কিনা, টিআরডি এর দুর্নীতি উনি এক্সপোজ করে দেবেন সেই ভয়ে তাকে থ্রেট করেছিল কিনা। তো এই পসিবিলিটিগুলো খতিয়ে দেখা পুলিশের কাজ, আমাদের পুলিশের উপর আস্থা রাখতেই হবে। এই সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি খোঁজখবর করতে পারি, বাট পুলিশ আলটিমেটলি শুড কাম আউট উইথ এ ক্লিয়ার স্টেটমেন্ট তাদের এই নিয়ে। কিন্তু এই প্রশ্নটা যে টেন্ডার অফ টিআরডিএ রিমোট কন্ট্রোল ছিল কিনা এবং টিআরডিএ দুর্নীতি চেপে দেওয়ার জন্য কোনো মহল তাকে থ্রেট করেছিল কিনা, এইটা কিন্তু তদন্তে খুব গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।